একবার দুবার তিনবার রিং হবার পর মুইন কলটা রিসিভ করলো। এপাশে বড্ড গম্ভীর ইসি, মুখটা বেশ অন্ধকার। সকাল থেকে শরীরে জুত নেই খুব একটা, বড্ড কাহিল লাগছে। ওকে অমন করতে দেখে ওপাশে উদ্বিগ্ন মুইন স্ক্রিনে দৃষ্টি রেখে ব্যগ্র কণ্ঠে শুধালো, সব ঠিক আছে? ইসি মিথ্যা করে বলে, ঠিকই আছে। তুমি আসবে না আজ? আমি আমি সন্ধ্যায় এসে তোমাকে চেক আপের জন্য নিয়ে যাব। সন্ধ্যায় শব্দটা ইসি মস্তিষ্কে গেঁথে নেয়। বেচারা চাইলেও তো এর আগে আর পারছে না। মুইন সামান্য হাসলো, ফোনের স্ক্রিনে ছুঁয়ে দিল ইসিকে। ব্যস্ততায় হাফ ছাড়ার জন্য ইউনিফর্ম পরে নিতে নিতে বলল, আজ রাতটা আমিও বাড়িতে আসব। ইসি এবার মুখটা আরো ভার করে নেয়, বলে, কি দরকার? লোকে ঘর জামাই বলবে না তোমাকে? কি দরকার? হেসে ফেলল মুইন ইসির খোঁচাতে। সত্যি বলতে তার ঘন ঘন ও বাড়িতে এভাবে রাত্রি যাপন করতে দ্বিধা হয়। ইসির অসুস্থতার সময়টুকুই তাই আসছে এভাবে। ইসিকে বলল, না, সপ্তাহে বউয়ের কাছে এক রাত গেলে কেউ ঘর জামাই বলবে না, বলবে ঘরের জামাই এসেছে। ওপাশে নির্মল হাসি দিল। মুইন ইসি চোখ তুলে কিছুক্ষণ ওকে দেখে বলল, আমি কতদিন তোমার ইউনিফর্মের বোতাম লাগাই না। হাত থামে মুইন তাকিয়ে রয় বইয়ের দিকে। মিনিট খানেক পান পাতার মতো মিষ্টি মুখটা দেখে নিয়ে বলে, আমিও বহুদিন তোমার হাতে ইউনিফর্ম পরি না। তুমি ভালোই ভালোই আমাদের বেবিদের নিয়ে আমার এখানে চলে এসো, আমি সেই অপেক্ষায়। কলটা কাটে ইসি। আরো কিছুক্ষণ আলাপ সেরে সকালবেলা এই এতটুকুই ছিল তার স্বস্তির। পরিশ্রান্ত লাগছে এখন খুব নিজেকে। চনমনে মেজাজটা নিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরোতে ইসি মুখোমুখি হলো বাবার। সামিন নিচেই যাচ্ছিল। মেয়েকে দেখে নির্মল হেসে মেয়ের হাত ধরে এগিয়ে যায় সিঁড়ির দিকে, বলে, আজ ডাক্তারের কাছে যাবে আম্মা মাকে নিয়ে? ও সন্ধ্যায় আসবে পাপা, ও নিয়ে যাবে। মিনমিনে স্বরে ইসি বলল। সামিন মুখ তুলে ঘুরে তাকায় মেয়ের দিকে। চোখে মুখে তার পরিতৃপ্তির ঝিলিক। ভেতরে ভেতরে শ্বাস ফেলে স্বস্তিতে। মেয়েটা কি অবলীলায় স্বামীর উপর পুরোপুরি নির্ভরশীল হলো। এটাকে নারীর দুর্বলতা ভাববে সামিন? না তো, এটাই নারীর জীবনে চরম প্রাপ্তি। যে কোনো কিছুর আগেই ভরসাতে যার স্বামীর মুখটা ভাসে। অসুস্থ মেয়েটাকে হাতে ধরে সিঁড়ি থেকে নামতে সাহায্য করছে ইয়াসির মির্জা। নিচতলায় ডাইনিং হল থেকে সবাই মুগ্ধ হয়ে দেখছে সে দৃশ্য। এবারের বড় বৌমা প্রেরণা মাথায় ঘোমটা টেনে এগিয়ে যায়। সামান্য হেসে অসুস্থ ননদের হাত ধরে এনে চেয়ারে বসিয়ে দেয়। সামনে বেড়ে দেয় স্বাস্থ্যকর সব খাবার। ডাইনিং হলে আলাপের গুঞ্জন। ইরফান প্রণমী ব্যতীত সকলেই উপস্থিত সকালের নাস্তা খেতে। সবাইকে পরিবেশন করে দিচ্ছে প্রেরণা। এই বাড়িতে বউ হয়ে তার তৃতীয় সকাল আজ। প্রেরণাকে সাহায্য করছে তার বড় শাশুড়ি। কথায় কথায় ও বাড়ির কথা উঠল। ইসমাম মির্জা প্রেরণার দিকে তাকিয়ে বলল, তোমার ফ্ল্যাটটা তো বিক্রি করবে শুনলাম। ইনুপ্রীতিম নতুন ফ্ল্যাট দেখেছে, ভাড়া নেবে তাই? জি আঙ্কেল। তো মিস জেরিন, বিষয়টা বুঝলাম না, সে কি তোমাদের দুজনের সাথে এসে থাকতে ইচ্ছুক নয়? ইলহাম মির্জার প্লেটে সবজি তুলে দিতে দিতে প্রেরণা স্মিত হেসে বলে, তার কোনো সিদ্ধান্ত নেই, সে বলে দিয়েছে। তবে আমি চাই মিস জেনি প্রীতমদের সাথেই থাকুক। দেখুন আঙ্কেল, ওরা দুজন ছোট এবং অতটাও সংসারী নয়। ওটার ঝামেলা বাঁধিয়ে ফেলে। আমার মতো একটা সংসারে একজন অভিভাবক খুব প্রয়োজন। এতে দম্পতি সংযত থাকে। মিস জেনি ওদের দুজনের জন্য উপযুক্ত একজন অভিভাবক। আমি জন্ম থেকে দেখছি ওনাকে। আর কার কি মত আমি জানি না, তবে আমার মতো সংসারে একজন মুরব্বী অবশ্যই থাকা উচিত। মিস জেনি ওখানেই থাকুক। আমাদের দু বোনের মাথার ওপর তো আপনাদের হাত আছেই। প্রেরণা খুবই ধীরে ধীরে বলেছে কথাগুলো। ঋতু আর ইলহাম মির্জা একে অপরের দিকে তাকায় হঠাৎ। অতঃপর আবার তাকায় বড় মৌমার মুখের দিকে। আজ দুদিন ধরে খুব কাছে থেকে তারা দেখছে প্রেরণাকে। কথাবার্তার আচরণে যথেষ্ট বিনয়ী এবং শান্ত। তাদের ধারণা মতে উদ্ধত এবং স্পষ্টবাদী নামের বেয়াদব নয়। দূর থেকে মেয়েটাকে কাটকাট মনে হলেও মেয়েটা আদতে বেশ নমনীয়। ঋতু চোখ নামিয়ে রুটি ছিঁড়তে ছিঁড়তে বলে, তোমার কথা ঠিক আছে। ইসি অনু দুজনেই আদরে বড় হয়েছে। ওদের সাংসারিক জ্ঞান নেই, কিন্তু ইসি যথেষ্ট ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে জানে। মুইনও ধৈর্যশীল, তবে আমাদের ইনু একটু মেজাজি, ফট করে চেতে যাওয়া মেয়ে। মিস জেনি থাকুক ওর সাথে। বড়দের কথার মাঝে হঠাৎ শুদ্ধ আলাপ জুড়েছে ইহানের সাথে। আজ 3 দিনের ছুটি কাটে স্কুল যাবে সে। ইহান আঙ্কেল নিয়ে যাবে, এজন্য তার উত্তেজনা শেষ নেই। ওদের আলাপেই সকলের মনোযোগ চলে যায়। হঠাৎ শুদ্ধ খিলখিলিয়ে হেসে উঠে ইহানকে বলল, আজ মিমিকে দেখাবো তোমাকে আঙ্কেল, ও অনেক দেখতে চাই তোমাকে। রিকুকেও দেখাবো না,
রিকু আমার সাথে কথা বলে না, ওর মামা নাকি বারণ করেছে আমার সাথে কথা বলতেই। ঋতু আজ 3 দিন ধরে দেখছে শুদ্ধকে। ছেলেটা ইহান আঙ্কেল বলে ডাকে। বিষয়টা খুব চোখে বাঁধে ঋতুর। বলবে না করেও আজ বলেই ফেলে। সরাসরি ইহানের দিকে তাকিয়ে নিচু স্বরে স্পষ্ট করে বলে, বাবার মতো যখন ভালোবাসিস তবে ওকে আব্বু ডাকতে বলতে তো পারিস। আঙ্কেল আঙ্কেল কতদিন? থমকায় ওখানে খেতে বসা প্রত্যেকে। বিষয়টি তাদের ভাবনাতে তখনও আসেনি। রুটির বাটি হাতে দাঁড়িয়ে থাকা প্রেরণা শাশুড়ির দিকে নির্নিমেষ তাকিয়ে রয়। ইহান জুসের গ্লাসে চুমুক দিতে গিয়ে থামে। আলো বলে ওঠে, এখনই? একটু সময় না গেলে? ঋতু ম্লান হেসে বলে, অভ্যাস না করালে তো হবে না ভাবি। আমি চাই না লোকজন আমার ছেলের কোনো সিদ্ধান্তের উপর আঙুল তোলার সুযোগ পাক বা এসব নিয়ে আড়ালে আবডালে মজা নিক। শুদ্ধ ঋতুকে মেজ দিদু বলে ডাকছে। এতক্ষণ তার মেজ দিদু কথা শুনে হঠাৎ অতটুকু মাথা দ্বিধান্বিত হয়। বেশ বলল, আমি আঙ্কেলকে আব্বু ডাকবো কেন মেজো দিদু? এবার বাড়ির সবাই পড়ল অস্বস্তিতে। ইহান বিষয়টা এড়িয়ে যেতে চায়। আপাতত সে চায় প্রেরণা শুদ্ধ যেন অস্বস্তিতে না পড়ে কোনো। কিন্তু সামিনিয়াসার মির্জা শুদ্ধর দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলে উঠল, তুমি ইহান আঙ্কেলকে আব্বু ডাকবে কারণ সে তোমার আব্বু হয়ে গিয়েছে, তাই দাদু? আব্বু হয়ে গেছে কিভাবে? শুদ্ধ বড় দাদুর দিকে গোল গোল চোখে চেয়ে আছে। সামিনের চোখে মুখে নেই কোনো জড়তা। আস্তে ধীরে বলে, কারণ সেদিন তোমার ইহান আঙ্কেল তোমার মাম্মাকে বিয়ে করে নিয়েছে, তোমার আব্বু হয়ে গিয়েছে। আমি যেমন তোমার দাদু হয়েছি, ওরা যেমন তোমার দিদু হয়েছে, এবং জানো তোমার খালও তোমার চাচু হয়েছে, তোমার খালামুনি হয়েছে তোমার চাচি, তোমার ইসি আর শেহু আন্টি হয়েছে তোমার ফুপ্পি। ইন্টারেস্টিং না? খেলার ছলে মজার ছলে সামিন ছেলেটাকে স্বাভাবিক করতে চাইছে, কিন্তু শুদ্ধ হাসলেও বেশ কনফিউজড আসলে। সে তাকায় ইহান আঙ্কেলের দিকে। ইহান মলিন হেসে তৎক্ষণাৎ ছেলেটাকে কোলে তুলে নেয়। শুদ্ধ বলে, তুমি সত্যি আমার আব্বু হয়েছো? প্রেরণার চোখের পাতা কাঁপছে। সে তোলে না দু চোখ। সামিন গম্ভীর হয়ে ওদের দুজনকেই উদ্দেশ্য করে বলে, আমি তোমাদের বুঝি, কিন্তু সবার আগে আমাদের প্রায়োরিটি হওয়া উচিত শুদ্ধ। জানো বেড়ে উঠতে উঠতে শুদ্ধ কতটা অপুস্ত্রত হবে বাইরে লোকের কাছে, ওর আর তোমাদের সম্পর্ক ব্যাখ্যা করতে করতে। তোমরা স্বাভাবিক করে নাও বিষয়টা এখনই। প্রেরণা আর বলে না কিছু। আলো বলে, দেখো, তোমার শ্বশুর খুব একটা ভুল বলেনি। ইহান সামিনের কথা মন দিয়ে শুনে শুদ্ধ গাল ধরল। কৌতূহলী শুদ্ধ তাকিয়ে আছে। ইহান নিচু গলায় ছেলেটাকে বলল, তুমি বুঝো আব্বু মানে কি? শুদ্ধ দুপাশে মাথা নাড়ে। সে বোঝে না। ইহান আরো মিশিয়ে নিল ছেলেটাকে। নরম গলায় বলল, ঠিক আছে, যখন বুঝবে তখন ডাকবে। প্রেরণা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে ইসি আলাপ তোলে অফিসের বিষয়ে। তখনের মতো বিষয়টা ধামাচাপা পড়ে যায়। ইহান উঠে শুদ্ধকে নিয়ে দোতলায় চলে যায়। প্রেরণাও যায় পিছু পিছু। আজ কি পারবেন? আলমারির কাছে দাঁড়িয়েছিল প্রণমী। ইরফান সদ্য গোসল সেরে বেরিয়েছে সকাল সকাল। প্রণমীর ডাকে ওর দিকে তাকায়। তোয়ালে দিয়ে মাথা মুছে নিতে নিতে বলল, আজ নীল শার্ট। প্রণমী তৎপর হয়। তার মনে আছে বেশ। সাদা আকাশি ধূসর, তারপর নীল রেখেছিল ডান দিক থেকে। শার্টটা টেনে বের করতেই ইরফান থমকায়। প্রণমীর হাতে নীল ছিল না, ছিল নেভি ব্লু। এক পলক সেটি দেখে এগিয়ে গিয়ে আগলে নেয় মেয়েটিকে ইরফান। এক হাতে প্রণমীর কোমর পেঁচিয়ে আরেক হাতে ওর থেকে শার্টটা নিতে নিতে খুবই হালকা গলায় বলল, যদি কারো হাত থেকে ভালোবেসে পাওয়া যায়, আমি নেভি ব্লু শার্টকেও নীল ভেবে পরে নেব নির্দ্বিধায়। প্রণমী থম মেরে রইল। মিনিট খানেক পরপর উচ্চ শব্দে হেসে উঠল। ইরফান সেই খিলখিল হাসি দেখতে লাগলো মুগ্ধতা ভরা দৃষ্টিতে। আগে হলে মেয়েটা বিষণ্ণ হতো। এই যে ছোট ছোট ভুল করলে ইরফান সাদরে সেসব মেনে নিচ্ছে, মেয়েটাকে ওর স্বাভাবিকতা বুঝিয়ে দিচ্ছে। এতেই হতাশা নামের ফাড়াটা হয়তো কাটছে প্রণমীর। প্রণমী হাসি থামিয়ে বাচ্চাদের মতো করে বলল, আবার ভুল হলো তাই না? আসলে ইদানিং মাথাটাতেও গন্ডগোল দেখা দিচ্ছে। ইরফান প্রসঙ্গ পাল্টে বলে উঠল, আজ ছায়াটা যাবে? একঘেয়েমের জীবনে মাথায় গন্ডগোল হওয়াটা কি স্বাভাবিক? ম্লান হাসলো প্রণমী। বলল, মা রাগ করবেন, সামনে রমজান মাস। মা কাল আমাকে, আপুকে আর ইনশিরা আপুকে আরবি শেখাতে এক ম্যাডাম ঠিক করে দিয়েছিলেন। এর মাঝে গান। ইরফান বিষয়টা শুনে চুপ হয়ে যায়। প্রণমীর মুখের দিকে তাকিয়ে বলে, তুমি তো খুশি প্রায়। এসব কি বলেন? অখুশির কি আছে? মা তো আমার মা, মায়েরা তো এরকমই হয়।
মা তো খারাপ কিছুই বলেনি, আর মা বলেছে আরবিটা শিখিয়ে নেওয়া উচিত। আর আরবিটা শেখার পর মা সব সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিয়েছে। আমি প্রকাশ্য গান গাইবো কিনা তখন যেন সিদ্ধান্ত নিই। মা বলেছেন তুমি সময় নিয়ে নিজের সাথে বোঝাপড়া করো। ইরফান হঠাৎ খুব আদরে চুমু খায় প্রণমীর কপালে। প্রণমীর হঠাৎ গলা কেঁপে উঠে বলে, জানি না আমি কি সিদ্ধান্ত নেব। আমি শুধু চাই আপনি আমাকে একটু সাহায্য করবেন সিদ্ধান্তটা নিতে। আমি একটা খুব সুন্দর জীবন চাই, যার রং আমি দেখতে হয়তো পারবো না, কিন্তু প্রতিক্ষণে ক্ষণে আমি টের পাবো সেটাকে। যেমন করে টের পাচ্ছি আমার গায়ে আপনার প্রতিটি নিঃশ্বাস। আমার জীবন অন্ধকার হোক, কিন্তু আমি হাত বাড়ালে যেন সব শান্তি অনুভব করি, যা লোকে চোখে দেখে না। ভীষণ আবেগী মেয়েটার চোখ বেয়ে টুপটাপ জল ঝরে। ইরফান চুমু খায়তে ভীষণ নরম গলায় বলে, তোমার মনের ওপর আমার কখনোই জোর নেই প্রণমী। গান তোমার কাছে, গান তোমার কাছে, গান তোমার কাছে কি? গান তোমার কাছে কি আমি জানি? যাই করবে তুমি তোমার ইচ্ছেতে করবে। মা বলেছে গান শুধুমাত্র আপনাকে আর বাড়ির লোকদের শোনাতে, মাকেও প্রতিদিন একটা করে শোনাতে। আমার এতেই হবে। ইরফান ঠিক তখন বুঝতে পারছিল না মেয়েটাকে, বোকার মতো বলে উঠল। তোমার দুনিয়াটা কি ছোট হয়ে গেল প্রণব? দুপাশে মাথা নাড়ে প্রণব চোখ মুছে বলে, আমার দুনিয়াটা সব থেকে বড় হয়ে গেল। আগে অধিকার দেখানোর দুজন মানুষ ছিল, দিনে দিনে কতজন হয়ে গেল দেখুন তো। শুদ্ধকে রেডি করানোর সময় প্রেরণার ফোন বেজে ওঠে। শুদ্ধকে ওর ঘরে রেখে প্রেরণা ছুটে যায় নিজের ঘরে। ইহান তখন রেডি হচ্ছিল। প্রেরণা গিয়ে ফোনটা রিসিভ করে বারান্দায় চলে যায়। আজ রেস্তোরাঁর স্টাফদের স্যালারি ডে, তাই একটু ব্যস্ত সে। শুদ্ধ মায়ের পিছু পিছু ও ঘরে ঢুকে বলল, মাম্মা আমার টাই বেঁধে দাও। ইহান পাঞ্জাবির বোতাম লাগিয়ে নিয়ে ঘুরে তাকায় প্রেরণার দিকে। প্রেরণা ফোনে কথা বলতে ব্যস্ত ভীষণ। ইহান শুদ্ধকে বলল, মামা ব্যস্ত, আমি দেই। শুদ্ধ মাথা নাড়ায়। ইহান ঝুঁকে বসে ছেলেটার সামনে। নেভি ব্লু রঙের টাইটা গলায় বাঁধছে খুব যত্নে। অমন সময় প্রেরণা বারান্দা থেকে ঘরে ঢুকে দেখলো এই দৃশ্যটা। সে থেমে রইল, অনিমেষ চেয়ে রইল। পরপর যখন ইহানের চোখে চোখ পড়ল, তখন প্রেরণা মাথা নিচু করে সংকোচ লুকিয়ে বলল, ওকে প্লিজ ওর কথা মতো এটা সেটা কিনে দেবেন না, আজ বড্ড বিগড়েছে। ইহান উঠে দাঁড়িয়ে হাসলো, বলল, এই তো সুন্দর, আমি একটু বিক্রি দেব, আপনি একটু ম্যানেজ শিখিয়ে দিবেন। বেটা ব্যালেন্স থাকবে, দুটোর একটাও কোনোটাই বেশি হওয়া ঠিক না। শুদ্ধ স্কুল ব্যাগ নিতে ছুটে চলে যায় ওর ঘরে। প্রেরণা তাকিয়ে দেখছে ইহানকে। হঠাৎ খুব নিচু স্বরে বলে ওঠে, আপনি শাল নেবেন নাকি কোট? কোনটা বের করব? ইহান ফোনটা হাতে তুলে নিতে নিতে চোখ বড় বড় করে তাকায় ফর্সা স্নিগ্ধ মুখটার দিকে। খানিক সময় থেমে থেকে বলে, কোট। প্রেরণা মাথা ঝাঁকিয়ে এগিয়ে গিয়ে আলমারি খোঁজাখুঁজি করছে। খুঁজে খুঁজে একটা কালো কোট নামিয়ে ঘুরতে দেখে ইহান অতি সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। মৃদু কেঁপে উঠে পিছিয়ে গিয়ে আমতা আমতা করছে। প্রেরণা বলে, কালোটা? ইহান চুপচাপ কোটটা নিল। প্রেরণা তোলে না চোখ। লজ্জা আর আড়ষ্টতার প্রকোপে জমে গিয়ে দাঁড়িয়ে থাকে ঠায় আলমারির সাথে মিশে। ইহান কোটটা পরে নিতে নিতে বলল, আজ রেস্তোরাঁ যাওয়া খুব বেশি প্রয়োজন, না হলে যাওয়ার দরকার নেই। বা আমাকে বলুন, কোনো হেল্প লাগবে? আপনাকে বেশ ক্লান্ত লাগছে। দৃষ্টি তোলে না প্রেরণা। ধীরে ধীরে বলে, প্লিজ আমাকে আপনি ডাকবেন না। একটু থেমে বলে, আসলে স্যালারি শিটটা পাঠিয়ে দিয়েছি সাব্বিরকে, টাকাটা এবার আমার অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দেব, আপনার যেতে হবে না। প্রেরণার দিকে ইহানের মনোযোগী দৃষ্টি। ধীরে ধীরে বলল, কিছুদিন বিশ্রাম নিন, এর মাঝে যদি হেল্প লাগে একজন লোক রেখে দিন, বা আমি তো আছি। প্রেরণা মাথা নুইয়ে রেখে চুপচাপ মাথা নাড়ে। শুদ্ধ আসে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে। ইহান ওর হাত ধরে চলে যায়। পায়ের পাতার নখে নিবদ্ধ প্রেরণার দৃষ্টিজোড়া। ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা তার। ইহানের বলা আমি আছি কথাটা গেঁথে থাকে মস্তিষ্কে দীর্ঘ সময়। হাফ ছেড়ে প্রেরণা হুঁশ ফিরে আশেপাশে তাকায়। ঘরটা অগোছালো। শুদ্ধ সকালে এসে এই রুমে ক্রিকেট খেলেছে ইহানের সাথে, তাই লাল শাড়ির আঁচলটা কোমরে গুজে সাত সকালে প্রেরণা গোটা ঘরটাই গুছিয়ে ফেলে। একবার গোছাতে গিয়ে টের পেল তার পছন্দ হচ্ছে না। আবার এলোমেলো করে আসবাব এপাশ ওপাশ করে দেখে। পরপর নিজেই নিজের কাণ্ডে হেসে ফেলে। এ কেমন চঞ্চল হলো তার মন। ঘর গুছিয়ে প্রেরণা ঘরের পশ্চিম কোণে তাকায়। ওখানে গতকাল একজন কার্পেন্টার ডেকে একটা চেঞ্জিং কর্নার বানিয়ে দিয়েছে প্রেরণার জন্য ইহান, তাজওয়ার, মির্জা। বিয়ের পরের দিনের
একটা লজ্জার ঘটনা মনে পড়ে যায় প্রেরণার। হঠাৎ চেঞ্জ করার মাঝেই ঘরে ঢুকে পড়েছিল ইহান। দুজনেই অপ্রস্তুত হয়ে কথা হারিয়ে চেয়ে থেকেছিল দুজনার দিকে। ওই লোকটা ওই ঘটনার পরে গিয়ে এই কাণ্ড করেছে। কথাগুলো ভাবতে ভাবতে একা একাই হেসে ফেলে প্রেরণা। সত্যি এমন লোকও আছে পৃথিবীতে। কৌতুকের হাসি খানিকটা বাদে মিলিয়ে দিয়ে প্রেরণার ঠোঁটে ভর করে মুগ্ধতার হাসি। হয়তো আছে এই একজনই, হয়তো আছে যে আছে শুধু প্রেরণার জন্যে। দোতলার লিভিং রুমে তখন লেবু চায়ের আসর বসেছে। প্রণমী, ইসি আর আলো, ঋতু। প্রেরণা দরজা দিয়ে উকি মেরে দেখলো তাদের। আসলে প্রণমীর মতো অতটা নৈকট্য তো হয়নি এই বাড়ির মহিলাদের সাথে তার, তাই খুব সংকোচ তার আগ বাড়িয়ে গিয়ে আড্ডা দিতে। এমন সময় ঋতুর চোখে পড়ে যায় প্রেরণাকে। প্রেরণা ওভাবে উকি মেরে তাদের দেখছে দেখে ঋতু বেশ অবাক হয়। আবার হঠাৎ করে তার হাসিও পায়। মেয়েটা গম্ভীর হলেও একটু বাচ্চা সুলভ। মাঝে মাঝে ধরা পড়ছে ঋতুর চোখে। কণ্ঠের গম্ভীরতা বজায় থাকে। ঋতু চায়ের কাপে চুমুক দিতে দিতে বলে, ইহান ঘরে ছিল তাই ডাকিনি। ভেবো না আমি ছোট বৌমাকে বেশি ভালোবাসি। আসলে ভালো কাউকেই বাসি না। ফ্লাক্সে তোলা আছে তোমার চা, খেয়ে এসো। রান্না করতে হবে একটু পর। রান্নাঘরে ব্যস্ত সময় পার করছিল তখন প্রেরণা। প্রথম দুইটা পদ তার দুই শাশুড়ি করলেও মাছের পদ দুটো প্রেরণা করে। এই বাড়িতে তার হাতের মাছ রান্নাটা ব্যাপক জনপ্রিয় হয়েছে। প্রেরণা রাতে খুব আগ্রহ জাগে যখন কেউ তার রান্নার খুব আয়েশ করে খায়। ব্যস্ততার জীবনেও সে সবসময় মুখিয়ে থাকে ঘরের কাউকে রেঁধে খাওয়াতে, পাশে দাঁড়িয়ে কারো খাওয়া দেখতে। রান্নাঘরে ও যখন একা ব্যস্ত ছিল, প্রণমী গিয়ে দরজায় দাঁড়িয়ে বলল, আপু, মা জানতে চেয়েছে আর কোনো হেল্প লাগবে কিনা। হাসে প্রেরণা, বলে, কি হেল্প করবে তুই? হ্যাঁ, আমাকে শিখিয়ে দিলেই হয়। হাতাহাতি করে ঠিক পারবো। ইরফান মির্জা তো সবসময় কথা শোনায় আমাকে, বলে তুমি আর ভাইয়া আমাকে বিগড়ে রেখেছ, নয়তো আমি সব কাজ পারি। এবার বেশ শব্দ করেই হেসে ওঠে প্রেরণা, বলে, হ্যাঁ, তোর বর ঠিক বলেছে। তোকে বিগড়ে রেখেছি যাতে সে শুধরে নিতে পারে। আয় তোকে দিয়ে কাজ করাই। প্রণমীকে টেনে প্রেরণা সিংকে সম্মুখে দাঁড় করিয়ে হাতে তুলে দিল ডিশওয়াশার। বলল, নে, হাতে হাতে সব করে ভিম লিকুইড মাখা শেখ, ঘষে ঘষে। আমি রান্না শেষে ধুয়ে নিব। আজ শানুর মা আসবে না, এগুলো আমাদেরই করতে হবে। প্রণমী ভীষণ উৎসাহী ভঙ্গিতে কাজটা করতে লাগলো। প্রেরণা আর চোখে বোনকে কয়েক পলক দেখে মাছ উল্টে বলে, বরকে খুব বেশি ভালোবাসে রে। লজ্জা পায় প্রণমী আপুর কথায়। ইরফান মির্জা তার জন্য পাগল, এই কথা এত ঢোল পেটাতে ইচ্ছা করে না প্রণমীর। প্রেরণা আর বোনের লজ্জা বাড়ায় না। মিটিমিটি হেসে প্রসঙ্গ পাল্টে বলে, যা হয়েছে আর কাজ করতে হবে না। আর কল করে জেনে আয় তোর বর আজ লাঞ্চে বাড়িতে আসবে কিনা। তার জন্য তো আবার ফ্রিজ থেকে বিফ নামিয়ে গরম করতে হবে। অন্য কিছু তো আবার খেতে চায় না। ঋতু তখন রান্নাঘরে পা রেখেছিল মাত্র। বড় বৌমার মুখে তার ছোট ছেলের পছন্দের কথা শুনতে পেয়ে ভীষণ আপ্লুত হয়। একসময় ঋতু জোর দিয়ে বলেছিল এই মেয়ে পারবে না সংসার আপন করতে, কিন্তু মাত্র 3 দিনে ঋতু দেখছে এই মেয়ে শুধু সংসার নয়, সংসারের প্রতিটা ব্যক্তির পছন্দ অপছন্দ খেয়াল রাখছে, মনে রাখছে, একবার শুনেই গা ছাড়া ভাব নেই। ঋতু জানে না চার দেওয়ালের মাঝে কি হয়, জানে না তার ছেলে আর ছেলের বউয়ের সংসার কতটা হয়। তবে বুকের মাঝে ক্ষীণ আশার আলোটা ধীরে ধীরে প্রজ্বলিত হচ্ছে তার। যেমন থাকুক এই মেয়ে, যত্ন আবেগ আর ভালোবাসার চাদরে তার ছেলেটাকে মুড়িয়ে রাখুক। পার্টির কাজ সেরে 1 সেকেন্ডও অফিসে থাকেনি ইহান। শুরুতে নেমে 1 মিনিটের জন্য উকি মেরেছিল সাদে আহ্লাদের ক্যাশ কাউন্টারে। ওকে দেখেই ম্যানেজার সাব্বির লাফিয়ে উঠে দাঁড়িয়ে সবিনয়ে সালাম দিল। বাকি স্টাফরা ব্যস্ত হয়ে পড়ল তাদের ম্যাডামের হাজবেন্ডকে আপ্যায়ন করতে। রীতিমতো হিমশিম খাচ্ছিল। ইহান সবাইকে থামিয়ে শুধুমাত্র সাব্বিরকে ধীর স্থির বলল, তোমার ম্যাডাম মাঝখানের জন্য বিরতি নিচ্ছে। বিজ্ঞাপন দিয়ে একজন সহকারী রাখো তোমরা। আর যে কোনো অসুবিধা হলে আমাকে জানাতে পারো, আমি দেখে দেবো। ওখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ইহান সোজা ছুটে যায় শুদ্ধর স্কুলের সামনে। ততক্ষণে শুদ্ধর স্কুল ছুটি হয়েছে। বাচ্চাটা ওয়াটার বোতল হাতে ঝুলিয়ে, ব্যাগ কাঁধে ঝুলিয়ে চঞ্চল দৃষ্টিতে আশেপাশে ইহানকেই খুঁজছিল। তাকে ইহান বলে গিয়েছে ছুটির পর এখানে চুপচাপ দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে। ইহান গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে গিয়ে কোলে তুলল শুদ্ধকে। শুদ্ধ হাসলো। পাশ থেকে তখন মিমির মা যাচ্ছিলেন। ইহানের কোলে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে বললেন, আরে তাজওয়ার মির্জা, ও আমি শুনেছি শুদ্ধর মার আপনার ব্যাপারে। অভিনন্দন অভিনন্দন। ইহান হেসে ধন্যবাদ জানালো ভদ্রমহিলাকে। এর মাঝে শুদ্ধর ক্লাস টিচার রীতা ম্যামও এলেন। ইহান আর শুদ্ধকে দেখে একগাল হেসে বললেন, তো শুদ্ধর অভিভাবক তাজওয়ার মির্জা, এবার থেকে সব নালিশ আপনাকেও জানাবো।
জি, দুষ্টুমি করলেই আমাকে কল করবেন। শুদ্ধ মুখ ভার করে ফেলে, চোখ সরু করে ইহানের দিকে তাকায়, বলে, আমি দুষ্টুমি করি না ইহান আঙ্কেল। মিমির মা সামান্য হেসে শুদ্ধকে বলে, আঙ্কেল নয়, আব্বু তো এটা বেটা, কল হিম আব্বু। শুদ্ধ আর ইহানের আবার চোখাচোখি হয়। ছেলেটার দ্বিধান্বিত মুখটা দেখে ইহান মলিন হেসে মিমির মা রীতা ম্যামকে বলে, আচ্ছা ভাই, প্লিজ এক্সকিউজ আস। গাড়িতে বসিয়ে সিট বেল্ট যখন বেঁধে দিচ্ছিল ইহান, শুদ্ধ হঠাৎ ভাবুক দৃষ্টি মেলে অস্ফুটে বলল, আমি আব্বু ডাকবো তোমাকে? ইহান থমকায়, স্টিয়ারিং এ হাত রেখে কিছুক্ষণ চুপ করে থাকে, পরপর স্মিত হেসে বলে, তুমি আব্বু মানে জানো? শুদ্ধ দুপাশে মাথা নাড়ে, আবারও সে ঠিক বুঝে উঠতে পারছে না। ওর মাথায় হাত বুলিয়ে ইহান সেই একই সুরে বলে, যখন বুঝবে আব্বু মানে কি তখন ডাকবে। কলিং বেল বাজতে প্রেরণা ছুটে গিয়ে দরজা খুলল। বাকিরা সবাই তখন খেতে বসেছে, ইরফানও এসেছে ততক্ষণে। শুদ্ধ দুহাতে ললিপপ নিয়ে লাফিয়ে লাফিয়ে ঘরে ঢুকছে, ওর স্কুল ব্যাগ ইহানের হাতে। প্রেরণাকে দেখেই গাল ভরে হাসল ইহান। দুষ্টুমি করেনি তো? বিরক্তি করেনি তো? উৎকণ্ঠা প্রকাশ পায় প্রেরণার প্রশ্নে। ইহান হালকা স্বরে বলল, হ্যাঁ, খুব বিরক্ত করছে। এখন আপনি প্লিজ ম্যানার শিখিয়ে দিন খানিক সময়। দূর থেকে ঋতু শুনতে পেল সব, চোখ কপালে তুলে ছেলেকে ধমকালো সে। বউকে আপনি আগে কি করছিস, লোকে কি বলবে? সংকোচে অবনত হয় প্রেরণার চোখ। লোকটাকে এতবার বলেও পারা গেল না। মায়ের কথায় ইহান এবার হালকা হেসে বলে, কিছু তো লোকে বলবেই। লোকে বলবে তাজওয়ার মির্জা তার বউকে খুব সম্মান করে। ওর মস্করা শুনে খেতে খেতে হেসে ফেলে ইরফান আর ইনশিরা। ঋতু ভ্রুকুচকে তাকিয়ে আছে। প্রেরণা মুখ বাঁচিয়ে শুদ্ধর হাত ধরে দোতলায় উঠে। ইহানও মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে দোতলায় উঠে। ইলহাম তখন ঋতুকে বলে, সব বিষয়ে খবরদারি করো না, একটু সময় দাও। হ্যাঁ, সব আমিই দিলাম। বিয়ে করব বলে পাগল হয়ে গেল। এখন আপনি আর আগে ভালোই লাগছে শুনতে। বউকে বলছে আপনি। শুদ্ধকে নিয়ে ওর ঘরে ঢুকে শুদ্ধ ড্রেস পাল্টে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় প্রেরণা। তারা দিচ্ছে ছেলেটাকে। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে, চলো তাড়াতাড়ি। শুদ্ধ গোসল সেরে ঝটপট পোশাক পাল্টে নেয়। ছেলেটার মাথা মুছিয়ে দিতেই হঠাৎ প্রেরণা লাফিয়ে উঠে দাঁড়ায়, কিছু একটা মনে পড়ে যেতেই। শুদ্ধকে নিচে গিয়ে ডাইনিং হলে বসতে বলে প্রেরণা ছুটতে ছুটতে ঢুকলো নিজের ঘরে। এমনভাবে ছুটলো যে রীতিমতো হাঁপানি উঠেছে মেয়েটার। ইহান সদ্য গোসল সেরে বেরোতেই থমকালো প্রেরণা। দুজনকে দেখছে চোখ বড় বড় করে। ইহান দেখছে প্রেরণার চঞ্চলতা, হাঁপানি, আর প্রেরণা দেখছে ইহানের উদম শরীরে বুকের নিচে আর বাহুতে কালশিটে দাগ দুটো, যা খুব সম্ভবত গুলির দাগ। চোখ নামিয়ে নেয় প্রেরণা, হাঁসফাঁস করে ওঠে। ইহানও ঘর থেকে বেরিয়ে আরেকটা তোয়ালে গলায় ঝুলায় ঢেকে নেয় উন্মুক্ত শরীর। সে বারবার ভুলে যায় ঘরটাতে তার প্রাইভেসির দখল এখন এক নারীর কাছে বর্তমান। প্রেরণা কি করলো, দ্রুততার সাথে ইহানের আলমারি খুলে ওর জন্য ধোয়া ঘরের পোশাক বের করতে লাগলো। মূলত এজন্য এইভাবে ছুটতে ছুটতে এ ঘরে আসা। একটা নীল রঙের ফুল স্লিভ টি শার্ট আর কালো ট্রাউজার বের করে ইহানের দিকে না তাকিয়ে বাড়ি ধরলো প্রেরণা। নিচু স্বরে বলল, এগুলো কাল ধোয়া হয়েছে। ইহান মিটিমিটি হেসে নিল ওগুলো। প্রেরণা হাতে শাড়ির আঁচল মোচড়াতে বলতে থাকে, আপনি দুপুরে দেরি করে খান, আমি কি শুধুকে খাইয়ে অপেক্ষা করব? খুব স্বাভাবিক প্রশ্নটি এড়িয়ে গিয়ে ইহান বলল, এভাবে ছুটতে ছুটতে এলে কেন? এই একটা পোশাক বের করে না দিলে কি আমাদের দাম্পত্য কমতি পড়ে যাবে? আমার ভাগ্যে আপনার কর্তব্য কমতি পড়ে যাবে? প্রেরণা জবাব দেয় না। ইহান হঠাৎ দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে খুবই ঠান্ডা গলায় বলে, অসময় বালতিতে আমার পাঞ্জাবি 3টা ভিজিয়ে রাখা। প্রেরণা তৎক্ষণাৎ নিচু স্বরে বলে, জি, বলেই এগিয়ে যায় ওয়াশরুমের দরজার দিকে। ইহান চোখ কপালে তুলে আকস্মিক পেছনে থেকে টেনে ধরল প্রেরণার একটা হাত। চমকে উঠে প্রেরণা দৃষ্টি তুলে দেখে ইহানকে। ততক্ষণে ইহান তার আরেকটা হাত ধরে পুরোপুরি আটকে দিয়ে টেনে নিয়েছে নিজের কাছে। গাঢ় চোখের দৃষ্টি, নীল দুটো চোখে, খুব কাছ থেকে। ব্যস্ত ভঙ্গিতে বলে, এটা মজা করেছি প্রেরণা, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। সদ্যস্নাত পুরুষালী শরীরটা থেকে কড়া ম্যান শ্যাম্পুর ঘ্রাণে প্রেরণার সত্তা দুলে উঠল, আর ওই ধরে রাখা রুক্ষ পেশিবহুল হাত দুটো তাকে জমিয়ে দিল। তবুও প্রেরণার চেষ্টা বলে নড়ে চড়ে ওঠে। এলোমেলো দৃষ্টি নামে আবারও দৃষ্টি তুলে তাকায় মানুষটার দিকে। চোখে মুখে সেই গম্ভীরতা নেই। খুব প্রাণোচ্ছল লাগছিল ইহানকে। তবে এবার প্রেরণা মুগ্ধ হয় না, উল্টো কপাল কুঁচকে চাপা স্বরে বলে, আপনি পাগল, এগুলো তো আমার কাজ। প্রেরণার হাত ছাড়লো ইহান। তখনই তাকিয়ে রইল নিস্পন্দ চোখে। প্রেরণা লোকটাকে আর পাত্তা না দিয়ে ওয়াশরুমে ঢুকে 3টা পাঞ্জাবি নিংড়ে ঝুড়ি ভরে ব্যালকনিতে এলে মেলে দেয়। ইহান চুপচাপ তখন নিজের পোশাক পরে নেয়। খোলা বারান্দায় মেলে দেওয়া ছিল প্রেরণার শাড়ি, সায়া, ব্লাউজ। আকাশ মেঘাচ্ছন্ন ছিল সকাল 11টার পর থেকে। এতক্ষণে হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হতে প্রেরণা ইহানকে বলল, আপনি নিচে যান, আমি কাপড় তুলে রেখে আসছি।
ইহান খুব স্বাভাবিক ভঙ্গিতে বারান্দার দরজার কাছে এগিয়ে যেতে যেতে বলল, আনছি আমি, ওগুলো খুব সম্ভবত আমার কাজ। প্রেরণা চোখ কপালে তুলে উকি দেয় বারান্দায়। ইহান ততক্ষণে শুধুমাত্র শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সায়া ব্লাউজে হাত দিতে সংকোচ হচ্ছে তার। প্রেরণা পাঞ্জাবিগুলো মেলে দিয়ে ছুটে বারান্দায় যায়, দেখলো ইহানের হাতে দলা পাকিয়ে আছে তার শাড়িটা। ইহান বোকার মতো এক পলক প্রেরণাকে দেখছে, এক পলক দেখছে প্রেরণার সায়া ব্লাউজ। পরপর খুব গাম্ভীর্য নিয়ে বলে, কিছু কাজ ভাগাভাগি করে করতে হয় সম্ভবত, আপনি বাকিটা তুলে আনুন। এত জোরে হাসি পেল প্রেরণার, কিন্তু হাসলো না। দাঁত দিয়ে ঠোঁট চেপে মাথা ঝাঁকালো শুধু। ইহান চলে যায় লম্বা কদমে। ততক্ষণে প্রেরণা নিজের বাকি পোশাকগুলো তুলে বুকে জড়িয়ে ধরে, হাঁপ ছাড়ে, বিড়বিড় করে বলে, আপনি কাজটা এক হাতে করে দিলেও আমি কিছুই বলতাম না ডিসেন্ট মির্জা। আপনি অহেতুক ভদ্রলোকীপনা দেখান। বিকেলে ঘরের দরজা বন্ধ করে রুমের ভেতর ছিল ইহান প্রেরণা। তবে দূরত্ব ছিল দুজনাই দুটো ল্যাপটপ নিয়ে যে যার কাজ করছিল। দোতলা লিভিং রুম থেকে শুদ্ধর খিলখিল হাসির আওয়াজ ভেসে আসছে। সামিনের সাথে বল খেলছিল ও। এ বাড়িতে আসার পর থেকে শুদ্ধর খেলার সাথীর অভাব নেই। একটা দাদুকে ধরে খেলার জন্য খানিক বাদে সেই দাদু যখন ক্লান্ত হয়ে বলে, কোমর ব্যথা হয়ে গেল দাদু, এবার মাফ করো। তখন গিয়ে আরেক দাদুকে ধরে, এবং এভাবে কাটছে শুদ্ধর দিনগুলো। কিছু হিসেব কষে প্রেরণা হঠাৎ উঠে দাঁড়ায় ল্যাপটপ রেখে। তাড়াহুড়ো লাগে ইহানকে, নিচু গলায় বলে, আমি একটু বাজারে যাব। ইহান ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে বলে, জি অবশ্যই। প্রেরণা দুটো শাড়ি নিয়ে চেঞ্জিং কর্নারে ঢুকে শাড়ি পাল্টে নেয়। তবে বেরোতে দেখলো ইহান পাঞ্জাবি পরে পুরো রেডি। হাত ঘড়ি পরে নিতে নিতে বলল, চলুন গাড়ি নেব। প্রেরণা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো মানুষটাকে, পরপর চোখ নামিয়ে হাসলো মুচকি হাসি। লোকটা জানতেও চাইলো না প্রেরণার কি কাজ, শুধু মাথায় রাখলো যে কাজই থাকুক তার যেতে হবে তার স্ত্রীর সাথে। প্রেরণা মৃদু শ্বাস ফেলে ড্রয়ার থেকে নিজের কার্ড বের করে নিতে নিতে বলল, আমাদের পরিবারের সব সদস্য বাদে কাছের মানুষ বলতে শুধু নিজাম দাদু আছে, তাই না? ইহান মাথা ঝাঁকিয়ে বলল, কেন? আজ স্যালারি তুললাম, আমি তো এবারে কাউকে কিছু দেইনি, সবার জন্য কিনবো। তো নিজাম দাদু ছাড়া তো আর কেউ থাকলে তাকেও দেব। না, আর কেউ নেই। প্রেরণা লিস্টে নিজাম দাদুর নামটা টুকে নেয়। তাড়াহুড়ো করে বলে, চলুন তাড়াতাড়ি ফিরতে হবে। ইসিকে আজ ডক্টরের কাছে নেবে, কি রিপোর্ট আসে কে জানে। শুদ্ধকে বাড়ির সবার কাছে রেখে ওরা বেরোলো। প্রেরণা শ্বশুর বাড়ির সবার জন্য শপিং করলো উন্মুক্ত হাতে। তার 3 শাশুড়ির জন্য 3টা কাতান শাড়ি, শ্বশুর, চাচা শ্বশুর আর ফুপা শ্বশুরের জন্য 4টা পাঞ্জাবি সেট, তার 3 ননদের জন্য 3টা সালোয়ার স্যুট, তার দেবর আর নন্দায়ের জন্য শার্ট, প্রণমীর জন্য একটা লাল শাড়ি, প্রীতমের জন্য পাঞ্জাবি। দুহাত ভর্তি হয়ে গেছে ইহানের শপিং ব্যাগে। সে তাকিয়ে তাকিয়ে শুধু প্রেরণার উদ্যমতা দেখছিল। অবশেষে প্রেরণা এসে থামলো একটা শপের সামনে। ম্যানিকুইনের পরনে একটা ধবধবে সাদা পাঞ্জাবি। সাদা পাঞ্জাবি আর ইহান একে অপরের জন্য তৈরি। তবে এই পাঞ্জাবির ডিজাইনটা খুব আলাদা, ভীষণ চোখে লেগেছে প্রেরণার। ঘাড় ঘুরিয়ে প্রেরণা ইহানকে দেখলো, বলল, কষ্ট করে একটু ট্রায়াল দেবেন, দেখে নিতাম, এটা আপনাকে গিফট করতে চাই। ইহান সামান্য হেসে মাথা ঝাঁকায়। ব্যাগগুলো রেখে ট্রায়াল রুমে গিয়ে পাঞ্জাবিটা পরে এসে যখন প্রেরণার মুখোমুখি দাঁড়ালো, প্রেরণা চেয়ে থাকলো এক দৃষ্টি। ওর দৃষ্টি বেহায়া হলো কিছুক্ষণের জন্য। চোখ নামিয়ে নিচু গলায় বলল, এটা থাকুক গায়ে। ইহান চুপচাপ প্রেরণার সবকিছু মেনে নিচ্ছে। সংসার জীবনের শুরুর এই স্নিগ্ধতাটুকু সে দুহাতে লুফে নিচ্ছে চুপচাপ। শপিং শেষে ব্যাগগুলো গাড়িতে রেখে প্রেরণা বলল, এখন একটু নিউ মার্কেট নিয়ে যান না আমায়। নিউ মার্কেট কেন? আসলে আমার কিছু টোট ব্যাগ নিতে হবে। ওখানে কারুশৈলী নামে একটা হস্তশিল্পের দোকান আছে, ওখান থেকে নেব। মোট 7-8টা টোট ব্যাগ পছন্দ করার পরে প্রেরণা তর্ক জুড়ে দিয়েছে দরদাম নিয়ে। এতক্ষণে ইহান হতভম্ব হয়ে প্রেরণাকে দেখছে। এই ভদ্রমহিলা কিছুক্ষণ আগে একদমের দোকান থেকে মোট 27,000 টাকা শপিং করে এখন 4,000 টাকার ব্যাগ 400 টাকায় চেয়ে ঝগড়া করছে। ইহান অপ্রস্তুত হয়ে আশেপাশে তাকায়। সে সতর্ক চোখে দেখছে লোকজন তাদের লক্ষ্য করছে। মিটিমিটি হাসছে সবাই। ইহান তাজওয়ার মির্জা শহরের পরিচিত মুখ। ইহান তাজওয়ার মির্জার স্ত্রী নিউ মার্কেটে দামাদামি নিয়ে গলা ফাটিয়ে ঝগড়া করছে। এটা লোকের কাছে খুবই মজার একটা বিষয়। এমন কেউ নেই যে যেতে যেতে ওদের দেখছে না। ইহান মান বাঁচাতে শুধু পাশ থেকে একবার বলল, আমি পে করি এটা। হয়তো কেনার যে খরচ কি দরকার প্রেরণা, বলুন। জিতলে জিতে যাক। প্রেরণা পাত্তা না দিয়ে তর্ক চালিয়ে যেতে থাকলো এবং খুব আশ্চর্যের বিষয় সে জিতেও গেল। মুখ ভর্তি বিজয়ী হাসি নিয়ে প্রেরণা ওই গলি থেকে বেরোলো। ইহান ওর পাশেই হাঁটছে, দুজনার হাত ভর্তি শপিং ব্যাগ। আজ নিউ মার্কেটে বেশ ভিড়। ওদেরকে ভিড় ঠেলে হাঁটতে হচ্ছে। গলির রাস্তাতে গাড়ি ঢুকে হয়তো যন্ত্রণা সৃষ্টি করেছে। প্রেরণা এতক্ষণে বলে উঠল, সরি, আমি না খুব দরদাম করি। ইহান বলল, না না, সরি বলে কিছু নেই। 4,000 টাকার ব্যাগ 400 টাকা চেয়ে আপনি খুব খুশি না? তখন আবার আমার ইজ্জতের ফালুদা করতে পারেন ইফ ইউ ওয়ান্ট।
হাসলো প্রেরণা লজ্জিত ভঙ্গিতে, রক্তিম হলো গাল, বাচ্চাদের মতো করে বলল, আমি কি করব, ওরা বেশি দাম হাঁকায়, একদম অতিরিক্ত। ঠিক তখনই একটা অটো সাই করে ওদের পাশ ঘেঁষে গেল। ঘটনাটা ঘটেছে চোখের পলকে। প্রেরণা আটকে ওঠে, বিকট আর্তচিৎকার বেরিয়ে যায়। ওর হাতের শপিং ব্যাগগুলো রাস্তায় পড়লো আর হাঁপাতে থাকলো। মিনিট ফুরাতে চোখ খুলে দেখলো শক্ত হাতটা তাকে আগলে নিয়েছে। দুর্ঘটনা ঘটার আগে তাকে টেনে বাম পাশ থেকে ডান পাশে এনেছে। নিজেকে সুরক্ষিত আবিষ্কার করে যখন স্বস্তির শ্বাস ফেললো প্রেরণা, ঠিক তখনও আবারও একটা মৃদু চিৎকার দিয়ে উঠল। চোখ দুটো বিস্ফোরিত তার ইহানের ডান হাতটা দেখে। চলন্ত অটোর সাথে ঘর্ষণ লেগে ছাল উঠে রক্ত বেরোচ্ছে। প্রেরণা সরে গেল লোকটার থেকে, আগলে নিল ওর হাতটা। উৎকণ্ঠায় ছটফটিয়ে উঠতেই ইহান ওকে থামিয়ে দিল। রিল্যাক্স, কিছু হয়নি, একটু ছিলেছে শুধু। হতভম্ব ভঙ্গিতে প্রেরণা আশেপাশে তাকায়। অদূরে একটা মেডিকেল শপ। ইহানকে এক প্রকার টানতে টানতে নিয়ে গেল সেখানে। ইহান তাজু আর মির্জাকে দেখে ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। মেডিকেল শপের কর্মচারীরা হাত ব্যান্ডেজ করে ওরা গাড়িতে গিয়ে বসলো। প্রেরণার উৎকণ্ঠা কাটছেই না। ইহানের হাতের জন্য কাঁপছে তার গলা। লোকটার চোখে চোখ রেখে বলল, আজ এখানে না এলে এসব হতো না। হাসলো ইহান, বলল, এইসব হওয়ার কারণে যা যা হলো সেই সব হওয়ার জন্য তো এটা হওয়ার হয়তো দরকার ছিল। এত হেয়ালি প্রেরণা বুঝতে পারে না। বাড়িতে ঢুকে গিফটগুলো ড্রয়িং রুমে ছড়িয়ে রেখে ইহানের পিছু পিছু দোতলায় উঠল। বাড়ি ফাঁকা, তখন সবাই ছিল ছাদে। দোতলায় ছিল ঋতু। ছেলের হাতে ব্যান্ডেজ দেখে জানতে চায় কি হয়েছে। প্রেরণা হড়পড় করে সবটা বলল। ঋতু যতটা না ছেলের দুর্ঘটনার ব্যাপারে শুনলো, ততটা মনোযোগী হলো কথা বলার সময় প্রেরণার অভিব্যক্তি লক্ষ্য করতে। খুব আবেগী বয়সে এই মেয়ে, তার ছেলের বউ হয়নি। ঋতু তাই দেখছিল স্বামীর ব্যথায় কতটা মরমী এই মেয়ে। সাদা মুখটা লাল হয়েছে উৎকণ্ঠায়। ঋতুর নজর এড়ায়নি তা। ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলে প্রেরণাকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।